আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। ইঞ্জিনিয়ারিং থার্মোডাইনামিক্সের আরও একটি ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা আমাদের পাঠ্য বইয়ের ৩য় অধ্যায় তাপমাত্রা চাপের আমরা ক্যালোরিমিতির অঙ্কগুলো সমাধান করব। আমরা শুরুতে দেখে আসি যে গত ক্লাসে আমরা এই অধ্যায় থেকে কোন কোন টপিক নিয়ে আলোচনা করেছিলাম। গত ক্লাসে আমরা তাপ এবং তাপের প্রতীক নিয়ে আলোচনা করেছিলাম, ক্যালোরিমিতির মূলনীতি সম্পর্কে আলোচনা করেছিলাম, তাপের বিভিন্ন একক সম্পর্কে আলোচনা করেছিলাম, তারপর তাপের বিভিন্ন এককের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেছিলাম, তারপরে তাপের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম এবং আপেক্ষিক তাপ কাকে বলে আপেক্ষিক তাপের প্রকারভেদ নিয়ে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে আমরা এই অধ্যায় থেকে যে তাপ রিলেটেড যে অঙ্কগুলো আছে এই অঙ্কগুলো কিভাবে সহজে সমাধান করা যায় সেই সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাসের শুরুতে আমরা জানব যে আমাদের এই গাণিতিক সমস্যার সমাধান করার জন্য আমাদের কিছু কনস্ট্যান্ট মান মুখস্থ থাকা লাগবে। এই কনস্ট্যান্ট মানগুলো আমরা দেখব প্লাস মুখস্থ করব, প্লাস আমাদের এই অধ্যায়ের জন্য যে সকল সূত্র প্রয়োজন হবে অঙ্ক করার জন্য বা আমাদের ম্যাথ রিলেটেড প্রবলেমগুলো সমাধান করার জন্য সেই সূত্রগুলো আমরা এক নজরে একটু দেখে আসি। প্রথমে আমাদের হয়তো কাজে লাগতে পারে যে ক্যালোরিমিতির মূলনীতি কি, বা ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে আমরা কিছু গাণিতিক সমস্যার সমাধান করতে পারবো। ক্যালোরিমিতির মূলনীতি হচ্ছে গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ। গত ক্লাসে আলোচনা করেছিলাম যে দুইটি বস্তু যদি পাশাপাশি রাখা হয়, একটি যদি উত্তপ্ত বস্তু থাকে এবং আরেকটি যদি শীতল বস্তু থাকে, তাহলে উত্তপ্ত বস্তু তাপ হারাবে এবং শীতল বস্তু ওই উত্তপ্ত বস্তু থেকে তাপ গ্রহণ করবে। একটা সময় পরে দুইটি বস্তুর তাপমাত্রা কি হবে? সামঞ্জস্যপূর্ণ, অর্থাৎ সমতায় আসবে। অর্থাৎ প্রথম উত্তপ্ত বস্তুর তাপমাত্রা যা পাবো, শীতল বস্তুর তাপমাত্রাও ঠিক কিছু সময় পরে বা একটা নির্দিষ্ট সময় পরে সেম থাকবে, দুটি বস্তুর তাপমাত্রা সেম হবে। এই ক্ষেত্রে ক্যালোরিমিতির মূলনীতি হয় গৃহীত তাপ সমান সমান বর্জিত তাপ, অর্থাৎ উত্তপ্ত বস্তু যতটুকু তাপ হারাবে শীতল বস্তু ঠিক ততটুকু তাপ গ্রহণ করবে। আমরা যখন কোনো একটা প্রবলেমের মধ্যে বা কোনো একটা অঙ্কের মধ্যে দেখব এরকম দুইটা বস্তু পাশাপাশি রাখা হয়েছে অথবা মিশ্রিত অবস্থায় তৈরি করা, আমরা যখন কোনো প্রবলেমের মধ্যে দেখব যে দুইটি বস্তু পরস্পর মিশ্রণ তৈরি করা হয়েছে অথবা একটা বস্তুর মধ্যে আরেকটি বস্তু ফেলে দেওয়া হয়েছে, তখন আমরা এই ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে অঙ্কগুলো সমাধান করব। যেমন হতে পারে যে কিছু পরিমাণ পানির মধ্যে কিছু পরিমাণ বরফ মিশ্রিত করা হলো, তখন আমরা এই ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে অঙ্কগুলো সমাধান করব। অথবা হতে পারে কিছু পরিমাণ পানির মধ্যে একটি উত্তপ্ত লোহার টুকরা ছেড়ে দেওয়া হলো, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে, অথবা লোহার টুকরার ভর বের করতে হতে পারে, ইত্যাদি ইত্যাদি। যাই থাকুক না কেন, মোটামুটি এই যে একটা বস্তুর সাথে আরেকটা বস্তু মেশানোর যে অঙ্কগুলো বা গাণিতিক সমস্যাগুলো, তখন আমরা এই ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে অঙ্কগুলো খুব সহজে সমাধান করতে পারবো। পরবর্তীতে আমাদের আরেকটি সূত্র কাজে লাগবে, সেটি হচ্ছে সুপ্ত তাপ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সুপ্ত তাপ কি, অর্থাৎ তাপমাত্রার পরিবর্তন হবে না কিন্তু বস্তুর গঠনের চেঞ্জ হবে। এই সুপ্ত তাপকে আমরা কি বলেছিলাম গত ক্লাসে? এইচ দ্বারা প্রকাশ করব, আর এইচ ইজ ইকুয়াল টু আমাদের সূত্র হবে কি এম এল, যেখানে এম হচ্ছে কি বস্তুর ভর, এম ইজ ইকুয়াল টু বস্তুর ভর আর এল ইজ ইকুয়াল টু সুপ্ত তাপ। সুপ্ত তাপ, এখন আমরা জানি সুপ্ত তাপ কয় প্রকার? 4 প্রকার, অর্থাৎ বরফ গলনের সুপ্ত তাপ অথবা কঠিনীভবনের সুপ্ত তাপ, অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করার সময় যে সুপ্ত তাপটা কাজ করে তাকে বলা হয় গলনের সুপ্ত তাপ। আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি বা লিকুইডকে যখন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করব, তখন যে সুপ্ত তাপটা কাজ করবে তাকে বলা হয় কঠিনীভবনের সুপ্ত তাপ, অর্থাৎ তরল থেকে কঠিন অবস্থায় হচ্ছে। এই দুই অবস্থায় সুপ্ত তাপ কিন্তু একই, অর্থাৎ গলনের সুপ্ত তাপ বা কঠিনের সুপ্ত তাপ একই, যার মান হচ্ছে কত? 80 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি কেলভিন বা গ্রাম ডিগ্রি সেন্টিগ্রেড। কেননা এখানে তাপমাত্রার কি পার্থক্য, আর আমরা জানি তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে সেন্টিগ্রেড স্কেল এবং কেলভিন স্কেল একই, যার কারণে আমরা সেন্টিগ্রেডকে কেলভিন হিসেবে লিখতে পারি অথবা কেলভিনকে সেন্টিগ্রেড হিসেবে লিখতে পারি তখন যখন তাপমাত্রার পার্থক্য থাকবে। তাহলে আমরা এই গলনের সুপ্ত তাপ হচ্ছে, বরফ গলনের সুপ্ত তাপ কত? 80। আমরা সবাই এটা মুখস্থ রাখবো, 80 ক্যালোরি পার
গ্রাম ইন্টু কেলভিন। ঠিক আছে, ব্যাস। এরপর আসি আমরা অনুভূত তাপের ক্ষেত্রে। অনুভূত তাপটাও আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, অর্থাৎ এখানে তাপমাত্রার পরিবর্তন হবে কিন্তু বস্তুর গঠনের কোনো পরিবর্তন হবে না। এই অনুভূত তাপের ক্ষেত্রে আমরা সূত্র বলেছিলাম এম এস ডেল টি। এইখানে এম ইজ ইকুয়াল টু হচ্ছে বস্তুর ভর, এস ইজ ইকুয়াল টু কি, এস ইজ ইকুয়াল টু আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ, আর ডেল টি ইজ ইকুয়াল টু তাপমাত্রার পার্থক্য, তাপমাত্রার পার্থক্য। তাহলে আমরা এখানে যে তাপমাত্রাগুলো ব্যবহার করি এটা অবশ্যই তাপমাত্রার পার্থক্য ব্যবহার করব। ঠিক আছে, বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা, এই দুইটা বিয়োগ করার ফলে যে মানটা পাবো সেই মানটা আমরা এখানে ব্যবহার করব। ওকে, দেন আমাদের কিছু কনস্ট্যান্ট মান প্রয়োজন হবে, যে মানগুলো আমাদের সবার মুখস্থ থাকা প্রয়োজন, অবশ্যই মুখস্থ থাকতে হবে। আমরা যদি মুখস্থ না রাখি তাহলে আমরা অঙ্কগুলো সমাধান করতে পারবো না। যেমন 1 নাম্বার হচ্ছে 1 ক্যালোরি সমান 4.2 জুল, যা আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 1 ক্যালোরি ইজ ইকুয়াল টু কত, 4.2 জুল। আমাদের এই মানটা অবশ্যই মুখস্থ থাকতে হবে। দেন আমাদের থাকতে হবে বিশুদ্ধ পানির আপেক্ষিক তাপ কত। বিশুদ্ধ পানির আপেক্ষিক তাপ হচ্ছে কি 1 ক্যালোরি পার গ্রাম ডিগ্রি কেলভিন, এবং বরফের আপেক্ষিক তাপ হচ্ছে 0.5, আমাদের এই মানটা মুখস্থ থাকতে হবে। দেন আমাদের জলীয় বাষ্পের আপেক্ষিক তাপ 0.476 এত ক্যালোরি পার গ্রাম কেলভিন, আমাদের এই মানটা মুখস্থ রাখতে হবে। তারপর বরফের সুপ্ত তাপ হচ্ছে কত, 80 ক্যালোরি পার গ্রাম কেলভিন, আমাদের এই মানটা মুখস্থ থাকতে হবে। এবং জলীয় বাষ্পের সুপ্ত তাপ 537 অথবা 536। এই ক্ষেত্রে জলীয় বাষ্পের সুপ্ত তাপ আমাদের অঙ্কে ব্যবহার হতে পারে 535 থেকে 540। আমাদের 535 থেকে 540-এর মধ্যে থাকে এই যে কনস্ট্যান্ট মান, আমাদের কোনো একটা নির্দিষ্ট মান কিন্তু এই জলীয় বাষ্পের সুপ্ত তাপের ক্ষেত্রে ব্যবহার করা হয় না। ঠিক আছে, বিভিন্ন অঙ্কে বিভিন্ন রকম দেওয়া থাকে। কোনো অঙ্কে থাকে, অঙ্কের মধ্যে যদি থাকে যে 535 জলীয় বাষ্পের সুপ্ত তাপ ব্যবহার করো, তখন আমরা 535ই ব্যবহার করব। কিছু কিছু অঙ্কে লেখা থাকবে যে জলীয় বাষ্পের সুপ্ত তাপ ব্যবহার করো 536, তখন আমরা 536ই ব্যবহার করব। কোনো কোনো অঙ্কে থাকবে যে জলীয় বাষ্পের সুপ্ত তাপ ব্যবহার করো 537, তখন আমরা 537ই ব্যবহার করব। কোনো কোনো অঙ্কে থাকতে পারে 540, কোনো কোনো অঙ্কে 539ও থাকে, 32ও থাকে ইত্যাদি। এখন কথা হচ্ছে এই সুপ্ততাপ আমাদের প্রশ্নের মধ্যে যে মানটাই দেওয়া থাকবে আমরা ওই মানটাই ব্যবহার করব, কিন্তু কনস্ট্যান্ট যদি আমাদের ধরতে হয় মুখস্থ, যদি দেওয়া না থাকে তখন আমরা কত ধরব, 537 অথবা 536, আমরা 536ই ধরে নেব যে 536 ক্যালোরি পার গ্রাম কেলভিন। আমাদের এই মানটা জলীয় বাষ্পের সুপ্ত তাপ হিসেবে আমরা ধরে নিতে পারি, বা 535ও ধরতে পারি, বা 537ও ধরতে পারি। ঠিক আছে, যাই হোক না কেন আমরা 535 ধরি, 536 ধরি বা 537 ধরি, যেভাবে ধরি না কেন আমাদের অঙ্ক হয়ে যাবে। হয়তো দেখা যাচ্ছে একটা অঙ্ক আছে আমি 535 ধরেছি, আরেকজন দেখা যাচ্ছে মানটা যেহেতু প্রশ্ন দেওয়া নেই, আরেকজন 536 ধরে নিয়েছে, আরেকজন 537 ধরে নিয়েছে। সেই ক্ষেত্রে দেখা যাবে অঙ্কের ক্ষেত্রে যখন অ্যান্সার আসবে তখন অ্যান্সারে হয়তো কিছু কম বেশি হবে, এটা কোনো প্রবলেম হবে না। হয়তো আমার অ্যান্সার একরকম আসলো, আরেকজনের 10 বেশি আসছে বা কম আসছে, অথবা আরেকজনের এরকমের 15 বা 20 বেশি আসছে বা কম আসছে, প্রবলেম হবে না। ঠিক আছে, আপনারা এই 535 থেকে 540 এর মধ্যে একটা মান ধরে নিলেই হবে। সাধারণত 536 অথবা 37 এটাই ধরা হয়। এই ছিল হচ্ছে আমাদের অঙ্ক করার ক্ষেত্রে আমাদের যে 3টি সূত্র কাজে লাগবে এবং কিছু কনস্ট্যান্ট মান মুখস্থ থাকা লাগবে। এই মানগুলো অবশ্যই আপনারা মুখস্থ করে নেবেন। আশা করি আপনাদের সবার মুখস্থ আছে। আমরা এখন এই যে সূত্রগুলো মুখস্থ করলাম এবং যে মানগুলো আমরা মুখস্থ করলাম, এই সূত্র এবং মানগুলো ব্যবহার করে গাণিতিক সমস্যাগুলো সমাধান করব। তবে এই গাণিতিক সমস্যাগুলো সমাধান করার ক্ষেত্রে অবশ্যই আমাদের কিছু ধাপ জানতে হবে, যে ধাপগুলোর সাহায্যে আমরা কোন ধাপে সুপ্ত তাপ এবং কোন ধাপে অনুভূত তাপ কাজ করে সেই সম্পর্কে আমাদের ধারণা পরিষ্কার হবে। আমরা স্ক্রিনে একটি ফিগার দেখতে পাচ্ছি বা চিত্র দেখতে পাচ্ছি, যেখানে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, দুই জায়গায় করে লেখা আছে। এখন আমরা ধরে নিই এই যে অংশটা, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, এটি আমাদের তরল অবস্থায় আছে। কি অবস্থায়? তরল।
যদিও আমি গত ক্লাসে আলোচনা করেছিলাম, আরেকবার রিভিশন দিচ্ছি। এবং এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে যখন আমরা কঠিন করে অর্থাৎ বরফে রূপান্তর করব, সেই বরফের প্রাথমিক তাপমাত্রা কত হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। এবং এই অবস্থাটা হচ্ছে আমাদের কি? কঠিন। কঠিন। এখন এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে যদি আমরা এর তাপমাত্রা আরও হ্রাস করি, অর্থাৎ এই তাপকে যদি আরও শোষণ করা হয়, সেক্ষেত্রে কি হবে? বরফগুলো আরও বেশি শক্ত হবে, অর্থাৎ বরফগুলো তখন মাইনাস টেম্পারেচারে চলে যাবে, -5 ডিগ্রি, -10 ডিগ্রি, -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচারে চলে যাবে। এখন এই টেম্পারেচার যত নেগেটিভ হোক না কেন, তাই কিন্তু কঠিন অবস্থায় থাকবে। এই কারণে আমাদের এই নেগেটিভ এই তীর চিহ্নর সাহায্যে দেওয়া হয়েছে যে আরেকটি নেগেটিভ মান, যে নেগেটিভের মান আমাদের 5 ডিগ্রি হতে পারে, 10 ডিগ্রি হতে পারে, 20 ডিগ্রি হতে পারে ইত্যাদি। এই অবস্থাটাও হবে কি? কঠিন। কঠিন। এবং এই যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা দেওয়া আছে, এটাকে ধরে নিলাম আমাদের তরল অবস্থায় আছে। কি অবস্থায়? তরল। এবং এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার কি জানি আমরা? 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানি এই তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় বা স্টিমে পরিণত হয়। এটাকে আমরা ধরে নিলাম বাষ্প। ঠিক আছে? যে এখান থেকে পানি বাষ্প আকারে গ্যাসীয় পদার্থে পরিণত হয়ে যাবে। এখন এই বাষ্পটাকে যদি আমরা আরও তাপমাত্রা বৃদ্ধি করি, অর্থাৎ পাত্রের নিচে যদি তাপ দেওয়া হয়, তার তাপমাত্রা অবশ্যই বৃদ্ধি পাবে। এই বৃদ্ধি পাওয়ার ফলে এই বাষ্পগুলো আবার কি হবে? সুপারহিটেড বাষ্পে পরিণত হবে। তখন বাষ্পের টেম্পারেচার হতে পারে 110 ডিগ্রি, 115 ডিগ্রি, 120 ডিগ্রি ইত্যাদি। উপর লেভেলে যাই হোক না কেন, অর্থাৎ 100 ডিগ্রির উপরে বাষ্পের টেম্পারেচার যাই হোক না কেন, সেগুলো কিন্তু গ্যাসীয় অবস্থায় থাকবে। যে ধাপটা হবে আমাদের পরবর্তীতে পঞ্চম ধাপ। এখন আমরা যদি ধাপ চিন্তা করি, দেখেন আমাদের কাছে বরফ আছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার, -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ আছে। অবশ্যই এটা কঠিন। তাহলে আমাদের কি করতে হবে? প্রথমে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে তার শুরুতে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় এই বরফে পরিণত হয় পানিটা, সেই অবস্থায় আগে নিয়ে আসতে হবে। তাহলে আমরা জানি পানি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত হয়। তাহলে আমাদের করতে হবে, অর্থাৎ নেগেটিভ মান যাই থাকুক না কেন, তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে আগে নিয়ে আসতে হবে। এই ধাপটা হবে আমাদের প্রথম ধাপ। তারপরে 0তে আমরা জানি 0 থেকে আবার বরফ আস্তে আস্তে গলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত হয়। এই ক্ষেত্রে তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বস্তুর গঠনের চেঞ্জ হয়ে যাচ্ছে, অর্থাৎ কঠিন অবস্থা থেকে তরল অবস্থায়। তাহলে আমরা লীন তাপ বা সুপ্ত তাপের ক্ষেত্রে বলেছিলাম তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, কিন্তু বস্তুর গঠনের পরিবর্তন হবে। অবশ্যই আমাদের এই দ্বিতীয় ধাপটা হবে কি? 0 থেকে 0 সুপ্ত তাপ, অর্থাৎ H = ml। আমরা অঙ্ক করার ক্ষেত্রে এই 0 থেকে 0 এইখানে যে তাপটা পাবো, এই তাপটা হবে আমাদের কি? লীন তাপ বা সুপ্ত তাপ। এখন আমরা কি করব? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার এই তরলকে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরলে পরিণত করব। তাহলে আগেও ছিল তরল, পরবর্তীতে হয়েছে তরল। এই তরল যেহেতু বস্তুর গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এখানে আমাদের অনুভূত তাপ কাজ করবে। এই ক্ষেত্রে আমরা যে তাপটা পাবো H = ms ΔT। এই সূত্র আমরা এখানে অ্যাপ্লাই করব। এই ধাপটা হবে আমাদের তৃতীয় নম্বর ধাপ। এইবার আমরা কি করব? এই 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরলটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করব। এই ধাপটা হবে আমাদের চতুর্থ। তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না, কিন্তু বস্তুর গঠনের চেঞ্জ হচ্ছে, অর্থাৎ তরল অবস্থা থেকে বাষ্পীয় অবস্থায় চলে যাচ্ছে। এই ক্ষেত্রে আমাদের সুপ্ত তাপ বা লীন তাপ কাজ করবে। সেই ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব H = ml। এই ধাপটা হচ্ছে কি? চতুর্থ ধাপ। এখন আমরা যদি এই বাষ্পের টেম্পারেচার আরও বৃদ্ধি করি, অর্থাৎ 100-র উপরে যত টেম্পারেচারে আমরা নিই না কেন, সেই ধাপটা হবে আমাদের কি? পঞ্চম ধাপ। ঠিক আছে? তাহলে টোটাল আমাদের পানির ক্ষেত্রে মাইনাস থেকে যদি 100-র উপরে যাই হোক না কেন, 110 ডিগ্রি, 115 ডিগ্রি বা 120 ডিগ্রি যাই আমরা টেম্পারেচার বৃদ্ধি করি না কেন, টোটাল ধাপ হবে কতগুলো? 5টা। এখন আমরা মাইনাস থেকে যদি 100 ডিগ্রি পর্যন্ত আসি, তাহলে আমাদের ধাপ কয়টা হবে? 4টা। 100 যদি নিচে থাকে, তাহলে ধাপ কয়টা হবে? দেখেন এই চিত্র অনুসারে 3টা। যেমন আমাদের দেওয়া আছে -5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কিছু পরিমাণ বরফ, তাকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। তাহলে ধাপ কয়টা হবে? মাইনাস থেকে প্রথমে আমরা 0-তে আসবো, ধাপ হবে একটা। আবার 0 থেকে 0 এখানে আমাদের ধাপ হবে দ্বিতীয়। এবং এই 0 থেকে আমরা 5 ডিগ্রি বা 10 ডিগ্রি বা 20 ডিগ্রি যেই টেম্পারেচার পানিতে পরিণত করতে বলুক না কেন, সেখানে ধাপ হবে আমাদের কয়টা?
3টা। আপনারা এই ধাপগুলো অবশ্যই মনে রাখবেন যে আমাদের কয়টা ধাপ হবে অঙ্ক করার ক্ষেত্রে, ঠিক আছে? আমরা ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান করব। এখন সহজে আপনারা মনে রাখবেন যে সব জায়গায় আমাদের যেখানে তাপমাত্রার পরিবর্তন দেখবেন সেখানে আমাদের অনুভূত তাপ হবে, আর যেখানে তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না সেখানে কি হবে? সুপ্ত তাপ। অবশ্যই সুপ্ত তাপ দুই জায়গায় হয়, একটা হচ্ছে 0 থেকে 0 আর একটা হচ্ছে 100 to 100। আপনারা এই দুইটা জিনিস একটু মনে রাখেন। আমরা সুপ্ত তাপের ক্ষেত্রে যখন সুপ্ত তাপ বের করব সেখানে আমরা কোথায় কোথায় বের করব? 0 থেকে 0 আমরা এই জায়গায় একটা সুপ্ত তাপ বের করব, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প, এখানে আমরা সুপ্ত তাপ বা লীন তাপ বের করব। আপনারা শুধু এই 0 এবং 100 এই দুই জায়গায় যে সুপ্ত তাপ কাজ করবে এতটুকু মনে রাখলেই হবে। দেন আমরা অঙ্কে চলে যাই। আমরা শুরুতে যে অঙ্কটি করব সেই অঙ্কটি হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 60 কেজি বরফকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসতে কত কিলোজুল তাপের প্রয়োজন হবে। খুবই সহজ একটা অঙ্ক। আমি এই অঙ্কটি দুইটি পদ্ধতিতে সমাধান করব। এক হচ্ছে ধাপে ধাপে। আমি যদি এই অঙ্কটি ধাপে ধাপে সমাধান করি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে এবং অঙ্কটি বড় হবে, এবং এই অঙ্কটি আবার 2-3 লাইনের মাধ্যমে সমাধান করা যায় খুব সহজে, যেটি শর্ট পদ্ধতি এবং বুঝতেও সুবিধা হবে। যে পদ্ধতিটি তোমাদের কাছে সবথেকে সহজ মনে হবে তোমরা সেই পদ্ধতিটি অবলম্বন করে অঙ্কগুলো সমাধান করতে পারবে। আমি শুধুমাত্র এই প্রথম অঙ্কের ক্ষেত্রে এই দুইটি পদ্ধতি দেখাবো। এই অধ্যায়ের বাকি অঙ্কগুলো আমি শুধুমাত্র শর্টকাট পদ্ধতির সাহায্যে সমাধান করব, কিন্তু প্রথম অঙ্কটা আমি দুটি পদ্ধতিতেই করে দিব তোমাদের। আমি প্রথমে ধাপে ধাপে, অর্থাৎ যে পদ্ধতিতে আমাদের সময়টা একটু বেশি লাগবে এই পদ্ধতিতে অঙ্কটি সমাধান করব। এরপরে যে পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে এবং অল্প লেখার মাধ্যমে সমাধান করা যায় সেই পদ্ধতিটি অবলম্বন করব। তাহলে আমরা শুরু করি। আমাদের যদি পরীক্ষায় আসে তাহলে এই অঙ্কটি অথবা এই অঙ্ক রিলেটেড অঙ্কগুলো আসার সম্ভাবনা সব থেকে বেশি। যেমন থাকতে পারে এখানে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ দেওয়া আছে 60 কেজি। এখানে আমাদের হতে পারে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফ বা 2 কেজি বরফ। এখানে বলা আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত করতে। আমাদের এই 15 ডিগ্রির জায়গায় থাকতে পারে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করো, বা 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করো। আশা করি তোমরা সবাই পারবে। এই মানগুলো হয়তো আমাদের চেঞ্জ হতে পারে, কিন্তু এই অঙ্কটির যে সমাধান পদ্ধতি এই পদ্ধতি কিন্তু চেঞ্জ হবে না। অর্থাৎ এইখানে যে আমাদের মানগুলো দেওয়া আছে এই মানগুলো হয়তো পরিবর্তন হতে পারে। তোমরা যদি অঙ্কটি বোঝো তাহলে এই রিলেটেড অঙ্ক যদি তোমাদেরকে দেয়, অর্থাৎ সেমিস্টার ফাইনাল পরীক্ষায় হতে পারে অথবা মিড পরীক্ষায় হতে পারে, তোমরা খুব সহজে সমাধান করতে পারবে। তাহলে আমরা প্রথম পদ্ধতিতে অঙ্কটা সমাধান করি। তাহলে শুরুতে আমরা কি করব? আমরা শুরুতে লিখব -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 60 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। তাহলে মাইনাস থেকে আমরা যে ধাপগুলো দেখে আসছি, তাহলে আমাদের মাইনাস যাই থাকুক না কেন তাকে সর্বপ্রথম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার ওই অবস্থায় নিয়ে আসতে, মানে ওই পদার্থটা যে অবস্থায় আছে তার অবস্থায় ঠিক রাখতে হবে। অর্থাৎ সে কঠিন অবস্থায় ছিল, আবার তাকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বরফে কঠিন অবস্থায় আমরা নিয়ে আসবো, তাপমাত্রার পরিবর্তন হবে একটা। তাহলে আমরা শুরু করি। প্রথম আমরা লিখব, আমরা লিখতে পারি যে সলিউশন, এই অঙ্কটি সলিউশন করব। তাহলে আমাদের ধাপে ধাপে যদি করি, আমরা প্রথম ধাপে কি লিখব বলেন তো? আমি প্রথম ধাপে লিখব হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করব, অর্থাৎ -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। তাহলে এখানে লিখলাম -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে তাহলে আমরা প্রথম ধাপে লিখে নিব যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। যেহেতু আমরা একটু আগে ধাপ নিয়ে আলোচনা করেছি যে আমাদের প্রথম ধাপ হবে হচ্ছে কি, অর্থাৎ বরফ শুরু হয় কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে, কিন্তু আমাদের আছে কত? -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ আছে। তাহলে আগে কি করতে হবে? এই -20 ডিগ্রি থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। যেহেতু আমি বলেছিলাম যে আমাদের এই অঙ্ক করার ক্ষেত্রে দুই জায়গায় থামতে হবে, অর্থাৎ যেখানে যেখানে আমাদের সুপ্ত তাপ সেইখানে আমাদের কি করতে হবে? একটা ব্রেক দিতে হবে। অর্থাৎ 0তে একবার ব্রেক দিব আমরা, 100তে একবার ব্রেক দিব। এর মধ্যে আর কোথাও আমাদের ব্রেক দেওয়ার প্রয়োজন হবে না, ঠিক আছে? তাহলে 0তে একবার ব্রেক দেব, 100তে একবার ব্রেক দিব।
তাহলে আমরা লিখি, যেহেতু এটা আমাদের ধাপ নাম্বার 1, এই কারণে আমরা সূত্রে H1 ব্যবহার করেছি। এখন আমাদের সুপ্ত তাপের সূত্র নাকি অনুভূত তাপের সূত্র ব্যবহার হবে বলেন তো? যেহেতু এখানে বস্তুর গঠনের কোনো পরিবর্তন হচ্ছে না, অর্থাৎ -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করছি, তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এই কারণে আমাদের অনুভূত তাপ ms ΔT এই সূত্রটা আমরা অ্যাপ্লাই করব। এখন এমটা হচ্ছে পদার্থের ভর, এখানে পদার্থ হিসেবে আমাদের কাছে কি আছে? বরফ আছে। তাহলে বরফের ভর কত? 60 অর্থাৎ 60 কেজি। বরফের আপেক্ষিক তাপ আমরা একটু আগে মুখস্থ করে আসছি 0.5 এবং তাপমাত্রার পার্থক্যের ক্ষেত্রে আমরা জানি বড় তাপমাত্রা মাইনাস ছোট তাপমাত্রা। এখন এখানে তাপমাত্রা আছে কয়টি? -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এই 0 এবং -20 ডিগ্রি এর মধ্যে সব থেকে বড় কি? বড় হচ্ছে 0 ডিগ্রি। তাহলে 0 মাইনাস আবার তাপমাত্রা দেওয়া আছে -20 ডিগ্রি, এই -20 ডিগ্রি ইজ ইকুয়াল টু, আমরা যদি এটা ক্যালকুলেশন করি দেখ 60 ইন্টু 0.5 ইন্টু মাইনাসে মাইনাসে, অর্থাৎ এখানে মাইনাস আছে আর ব্র্যাকেটের ভিতরে মাইনাস আছে, তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়, আমরা সবাই জানি 20। তাহলে এই মানটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান দাঁড়াচ্ছে হচ্ছে 600। এখন এই মানটা কি হবে বলেন তো? ক্যালোরি নাকি কিলো ক্যালোরি? যেহেতু এখানে আমাদের ভরটা দেওয়া আছে কেজিতে, অর্থাৎ যদি এখানে ভরটা আমাদের গ্রামে থাকতো তাহলে এই মানটা হতো ক্যালোরিতে। যেহেতু এখানে ভরটা কেজিতে আছে অর্থাৎ কিলোগ্রামে আছে, এই কারণে আমাদের এখানে মানটা হবে কি? কিলো ক্যালোরি, অর্থাৎ ক্যালোরির বড় একক কিলো ক্যালোরি। তাহলে আমরা পেয়ে গেলাম প্রথম ধাপে যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 60 কেজি বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসতে প্রয়োজনীয় তাপের প্রয়োজন হবে 600 কিলো ক্যালোরি। এখন আমরা ধাপ 2 নম্বর ধাপ হচ্ছে 0 to 0, অর্থাৎ আমরা 0তে একবার ব্রেক দিয়েছি, তাহলে 0 থেকে 0 অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করব। আমরা লিখে নিই যে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাহলে আমরা দ্বিতীয় ধাপে লিখেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। যেহেতু এখানে আমাদের ধাপ 2, এই কারণে H2 আমরা ব্যবহার করব। H2 ইজ ইকুয়াল টু, যেহেতু 0 অর্থাৎ তাপমাত্রার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু বস্তুর গঠনের পরিবর্তন হচ্ছে। আগে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ ছিল অর্থাৎ কঠিন অবস্থায় ছিল, আমরা পরিণত করতেছি কি কোন অবস্থায়? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে অর্থাৎ তরলে পরিণত করছি, অর্থাৎ কঠিন থেকে তরলে অবস্থায় পরিণত হচ্ছে। এখানে আমাদের লীন তাপ বা সুপ্ত তাপ কাজ করবে। তার লীন তাপ বা সুপ্ত তাপের সূত্র কি ছিল? ml। এই কারণে আমরা সূত্র ব্যবহার করেছি ml। তাহলে ml ইজ ইকুয়াল টু, m এর মান হচ্ছে পদার্থের ভর অর্থাৎ বরফের ভর আমরা জানি 60 কেজি, ইন্টু এল এর মান কত জানি বলেন তো? তাহলে এল এর মান কত হবে? এল এর মান যেহেতু আমরা জানি 80 ক্যালোরি পার গ্রাম, যেহেতু এখানে গ্রামে আছে আর এখানে আছে কেজিতে, তাহলে কেজিকে যদি আমরা গ্রামে নিয়ে যাই 1000 দ্বারা গুণ করতে হবে, আর 1000 দ্বারা যেহেতু গুণ যদি করা লাগে তাহলে আমাদের মানটা ক্যালোরিতে আসবে, আর যেহেতু গুণ করছে না যার কারণে এই মানটা কিসে আসবে? কিলো ক্যালোরিতে আসবে। তাহলে 60 ইন্টু হচ্ছে 80 ইজ ইকুয়াল টু আমাদের মান হচ্ছে কত? 6 8 48 অর্থাৎ 48 আর 2টি 0 00 অর্থাৎ 4800 এত কিলো ক্যালোরি আমাদের মান পেয়ে গেলাম। যে দ্বিতীয় ধাপে আমাদের কতটুকু তাপের প্রয়োজন হবে? 4800 কিলো ক্যালোরি তাপের প্রয়োজন হবে। এখন হচ্ছে আমাদের ধাপ নাম্বার 3 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আমাদের কি হবে? 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে এখন আমাদের প্রশ্নে যে মানটা থাকবে, অর্থাৎ এখানে দেওয়া আছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় পানিতে পরিণত করতে হবে। এখন এই 15 জায়গায় যদি থাকতো 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা অথবা 4 ডিগ্রি অথবা 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করার জন্য তখন আমরা এখানে লিখতাম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 4 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে, অথবা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে। অর্থাৎ প্রশ্নে যে টেম্পারেচারটা দেওয়া থাকবে আমরা ওই মানে পরিণত করব। যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে 15 ডিগ্রি, আমরা এখানে কি করব? 15 ডিগ্রি ব্যবহার করব। তাহলে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে
পরিণত করতে প্রয়োজনীয় তাপ। তাহলে আমরা লিখেছি 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে প্রয়োজনীয় তাপ। এই ক্ষেত্রে আমাদের ধাপ 3 যেহেতু, এই কারণে আমরা H3 ব্যবহার করেছি। H3 যেহেতু এখানে তাপমাত্রার পরিবর্তন আছে, বস্তুর গঠনের কোনো পরিবর্তন নেই, এই কারণে আমাদের অনুভূত তাপ ms ∆T, এই সূত্র আমরা অ্যাপ্লাই করব। ms ∆T, m এর মান হচ্ছে বরফের ভর 60 কেজি, s হচ্ছে পানির আপেক্ষিক তাপ। পানির আপেক্ষিক তাপ কত হবে? পানির আপেক্ষিক তাপ হচ্ছে আমরা জানি 1, আর তাপমাত্রার পার্থক্য তাপমাত্রা হচ্ছে 15 এবং 0। তাহলে আমরা 15 থেকে 0 বিয়োগ দেবো, যেহেতু এখানে 0 থেকে 15টা বড়। ইজ ইকুয়াল টু 60 ইন্টু হচ্ছে 1 ইন্টু হচ্ছে কত 15, ইজ ইকুয়াল টু আমাদের 900 কিলো ক্যালোরি। সো আমরা 3টি ধাপের তাপ পেয়ে গেছি। আমরা প্রথম ধাপে তাপ পেয়েছি 600 কিলো ক্যালোরি, দ্বিতীয় ধাপে তাপ পেয়েছি 4800 কিলো ক্যালোরি এবং তৃতীয় ধাপে আমরা তাপ পেয়েছি 900 কিলো ক্যালোরি। এখন আমাদের চেয়েছে, প্রশ্নে কি চেয়েছে, যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 60 কেজি বরফকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসতে কত কিলো জুল তাপের প্রয়োজন হবে। আমাদের এই মোট তাপটা কিলো জুলে চেয়েছে, কিন্তু আমরা বের করেছি কিসে? কিলো ক্যালোরিতে। কিন্তু আমরা একটা সূত্র জানি, সূত্রটা কি? 1 ক্যালোরি সমান 4.2 জুল বা 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো জুল। যেহেতু এখানে কিলো আছে, অর্থাৎ ক্যালোরি থেকে ঝুলে যাবে, কিন্তু কিলো ক্যালোরি থেকে কিসে যাবে? কিলো ঝুলে যাবে। যেহেতু এই পাশে কিলো আছে, ওই পাশেও কিলো থাকবে, ঠিক আছে? এখন আমরা কি করব? এই মান তিনটি যোগ করব, যোগ করে 4.2 দ্বারা গুণ করে কিলো ঝুলে পরিণত করব। সো আমরা এখানে লিখে নিই টোটাল হিট। অতএব টোটাল হিট বা মোট তাপ ইজ ইকুয়াল টু H1 প্লাস H2 প্লাস H3। তিনটি তাপ এখন যোগ করে দেব। প্রথম ধাপের তাপ ছিল হচ্ছে 600, দ্বিতীয় ধাপের তাপ ছিল হচ্ছে 4800 এবং তৃতীয় ধাপের তাপ হচ্ছে কত আমাদের? 900 ইজ ইকুয়াল টু, আমরা এখন এই তিনটি মান যোগ করব, যোগ করে আমাদের টোটাল কিলো ক্যালোরিতে মানটা পেয়ে যাব। তাহলে আমরা এই তিনটি মান যোগ করে মান পেয়েছি কত? 6300 কিলো ক্যালোরি। এখন আমরা কি করব? এই কিলো ক্যালোরিকে কিলো জুলে পরিণত করব। যেহেতু আমরা জানি 1 কিলো ক্যালোরি ইজ ইকুয়াল টু 4.2 কিলো জুল। যেহেতু আমরা জানি যে 1 ক্যালোরি সমান 4.2 কিলো জুল, এই কারণে আমরা এই 6300 ইন্টু 4.2, এই 4.2 দ্বারা গুণ করে এই মানটাকে কিলো জুলে নিয়ে যাব। তাহলে আমরা যদি 4.2 দ্বারা এই মানটাকে গুণ করি, তাহলে আমাদের মান হচ্ছে কত? 26, অর্থাৎ 26,460 এত কিলো জুল। আমাদের এটি হচ্ছে অ্যান্সার। তাহলে আমরা টোটাল তাপ কত পেয়েছি? 26,460 কিলো জুল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো এটি হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। আমি বলেছিলাম এই অঙ্কটি আমরা 2টি পদ্ধতিতে সমাধান করব। তাহলে এটি হচ্ছে আমাদের প্রথম পদ্ধতি। এখন আমি এটি মুছে দিব, মুছে দিয়ে আমরা দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করব, যেখানে আমাদের সময় এবং শ্রম দুটি সাশ্রয় হবে। সো আমি এখন দ্বিতীয় পদ্ধতি অ্যাপ্লাই করব। দ্বিতীয় পদ্ধতি, তাহলে দ্বিতীয় পদ্ধতিতে আমরা লিখব যে সলিউশন। এই অঙ্কটি শুরু করার ক্ষেত্রে আমরা যখন শর্টকাট পদ্ধতি অবলম্বন করব, তখন আমরা অবশ্যই গিভেন ডাটা, অর্থাৎ প্রত্যেকটা অঙ্কের যে ডাটাগুলো আমাদের দেওয়া থাকবে এগুলো লিখে নেব। আমরা লিখে নিই যে গিভেন ডাটা আমাদের কি কি মান দেওয়া আছে। আমাদের m এর মান দেওয়া আছে 60 কেজি দেওয়া আছে, এবং আমাদের বরফের টেম্পারেচার দেওয়া আছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এবং আমাদের পরিণত করতে হবে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে। এই ক্ষেত্রে আমাদের বরফের আপেক্ষিক তাপ, তারপরে বরফের সুপ্ত তাপ, এই দুটি জিনিস, এবং পানির আপেক্ষিক তাপ, এই মানগুলো আমাদের প্রয়োজন হবে। আমরা এই মানগুলো লিখে নিতে পারি, অথবা না লিখলেও হবে। যদি আমরা এখানে লিখে নিতে পারি, অথবা আমরা ডাইরেক্ট যে সূত্রটি লিখব, এই সূত্রের মধ্যে আমরা মানগুলো দিয়ে দিলে হবে। সো আমরা শুরু করি। উইনো এই শর্টকাট পদ্ধতি যখন আমরা অবলম্বন করব, তখন আমাদের শুরুতে কয়টি ধাপ আছে, এই ধাপগুলো অবশ্যই নিজেরা একবার স্মরণ করে নেব যে এখানে কয়টি ধাপ হবে। দেখেন, -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসতে হবে। তাহলে কি করতে হবে?
আমাদের শুরুতে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে বরফটা আছে এই বরফটাকে আমাদের শুরুতে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। তারপরে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। দেন আমাদের কি করতে হবে, এই 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। তাহলে ধাপ হচ্ছে কয়টা, আমাদের -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। আমাদের এখানে 1 নাম্বার ধাপ। 2 নাম্বার ধাপ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। তাহলে এই ধাপটা হচ্ছে আমাদের দ্বিতীয়। দেন আমাদের 3য় নাম্বার ধাপ হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে আবার 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে হবে। এটা হচ্ছে আমাদের 3য় ধাপ। ঠিক আছে, তাহলে আমাদের এখানে 3টা সূত্র অ্যাপ্লাই করতে হবে। দেন আমরা এখানে ব্যবহার করব ওইনো আমরা জানি HT, আমাদের যেহেতু মোট তাপ ব্যবহার করছি তাহলে HT ইজ ইকুয়াল টু H1 প্লাস H2 প্লাস H3 আমরা এভাবে দিতে পারি, অথবা আমরা এভাবে না দিয়ে আমরা এই পদ্ধতি ব্যবহার করতে পারি যে H1 H2 H3 এভাবে না দিয়ে আমরা লিখতে পারি, যেহেতু আমাদের প্রথম ধাপে এখানে অনুভূত তাপ, তাহলে অনুভূত তাপের ক্ষেত্রে MS ডেল টি আমরা এই সূত্র অ্যাপ্লাই করলাম। দ্বিতীয় ধাপে হচ্ছে আমাদের সুপ্ত তাপের সূত্র হচ্ছে ML। দেন হচ্ছে তৃতীয় ধাপে আমাদের সূত্র হচ্ছে কি MS ডেল টি, তাপমাত্রার পার্থক্য আমরা দিয়ে দিলাম। এখন আমাদের এমটা সব জায়গায় আছে, তাহলে এমটা আমরা কমান নিতে পারি অথবা এমটা থাকে এভাবেই। এখন এম এর মান কত, 60 কেজি। দেন এস হচ্ছে এইখান দিয়ে আমাদের প্রথম ধাপের ক্ষেত্রে এসটা হচ্ছে কি বরফের আপেক্ষিক তাপ, তাহলে বরফের আপেক্ষিক তাপ আমরা কত জানি, 0.5 জানি। কিন্তু তাপমাত্রার পার্থক্য হচ্ছে আমাদের দেখেন -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে আমরা কি করব, 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করব। তাহলে এখানে বড় হচ্ছে 0 ডিগ্রি আর ছোট হচ্ছে -20 ডিগ্রি। তাহলে 0 থেকে আবার -20 ডিগ্রি যদি করি তাহলে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে 20 হবে আমাদের। তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে, 20 প্লাস এম এর মান হচ্ছে 60, এল এর মান কত, আমরা বরফের সুপ্ত তাপ কত জানি, 80 জানি, তাহলে 80 ব্যবহার করলাম, প্লাস এখানে এম এর মান হচ্ছে 60 ইন্টু এখানে তৃতীয় ধাপে হচ্ছে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করছি। তাহলে এখানে পানির আপেক্ষিক তাপ কত, 1, কিন্তু তাপমাত্রার পার্থক্য কত হবে আমাদের, 0 থেকে 15। তাহলে এখানে তাপমাত্রার পার্থক্য কত হবে, 15 - 0 অর্থাৎ 15 ডিগ্রি তাপমাত্রার পার্থক্য পাবো। সো আমরা যদি এটি ক্যালকুলেশন করি তাহলে আমাদের মান হবে হচ্ছে 6300 এত কিলো ক্যালোরি। 6300 এত কিলো ক্যালোরি, যেহেতু আমাদের মানটা কিলো জুলে চেয়েছে অতএব আমরা এখানে লিখে নেব যে অতএব 6300 ইন্টু হচ্ছে 4.2 সমান আমাদের কত হবে, 26,460 এত কিলো ঝুল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আপনারা এখানে লিখে দিতে পারেন যেহেতু 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো ঝুল, এই মানটা আপনারা এখানে লিখে দিতে পারেন। ঠিক আছে, তাহলে আমাদের এই দ্বিতীয় যে পদ্ধতি, এই পদ্ধতিতে খুব সহজে এবং অল্প সময়ের মধ্যে অঙ্কগুলো সমাধান করা যায়। ডাইরেক্ট আপনারা সূত্রটা লিখে মানগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে ডাইরেক্ট মানগুলো ব্যবহার করেছি, অর্থাৎ মুখে মুখে ক্যালকুলেশন করে মানগুলো এখানে দিয়ে দিয়েছি, তাপমাত্রার পার্থক্য কত হতে পারে। এভাবে শর্টকাট পদ্ধতিতে করলে কোনো সমস্যা হবে না, আপনারা ফুল মার্কই পাবেন, অথবা আপনারা ধাপে ধাপে অঙ্কগুলো সমাধান করতে পারেন। ওকে, এখন আমরা পরবর্তী অঙ্কে চলে যাব। আমাদের দ্বিতীয় যে অঙ্কটি আমরা সমাধান করব সেই অঙ্কটি হচ্ছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত করতে কত কিলোজুল তাপের প্রয়োজন হবে। আমরা এই অঙ্কটাও প্রথম অঙ্কের মতো সমাধান করতে পারবো ধাপে ধাপে, অর্থাৎ -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফ আছে, এই বরফটাকে আমরা সর্বপ্রথম 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করব। এটি হচ্ছে আমাদের প্রথম ধাপ 1। দেন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে আবার 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করব। এটি হচ্ছে আমাদের 2 নম্বর ধাপ। দেন আমরা 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করব। 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এটি হচ্ছে আমাদের 3 নম্বর ধাপ। এবার আমরা কি করব, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করব, অর্থাৎ 100 থেকে 100। তাহলে এখানে আমরা 100 থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বাষ্পে পরিণত করব, এটি হচ্ছে চতুর্থ ধাপ। আমরা অঙ্ক করার ক্ষেত্রে ধাপ যখন কল্পনা করব তখন ধাপগুলো অবশ্যই 0-তে একবার ব্রেক দেবো এবং 100-তে একবার ব্রেক দেবো। কেন,
আমি পূর্বেই আলোচনা করেছি যে 0 ডিগ্রিতে একবার লীন তাপ বা সুপ্ত তাপ কাজ করে এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় একবার সুপ্ত তাপ বা লীন তাপ কাজ করে, যার কারণে আমাদের 0 থেকে 0 একটা ধাপ হবে এবং 100 থেকে 100 একটি ধাপ হবে। তাহলে আমাদের টোটাল ধাপ হচ্ছে কয়টি? 4টি। আমরা যদি এই অঙ্কটি ধাপে ধাপে করি, অর্থাৎ প্রথম ধাপ, দ্বিতীয় ধাপ, তৃতীয় ধাপ এবং চতুর্থ ধাপ, এই 4টি ধাপের মোট তাপ বের করার ক্ষেত্রে এই 4টি ধাপের তাপ কি করব? যোগ করব, অর্থাৎ H1 প্লাস H2 প্লাস H3 প্লাস H4। আপনারা এভাবে সমাধান করতে পারেন। আমি শর্টকাট এখন যেভাবে সমাধান করব সেটি হচ্ছে দ্বিতীয় পদ্ধতি, যে পূর্বের অঙ্কটা করেছি এই দ্বিতীয় পদ্ধতি এখানে অ্যাপ্লাই করে অঙ্কটি সমাধান করব। শুরুতে আমরা লিখবো হচ্ছে গিভেন ডাটা। আমাদের কি দেওয়া আছে? এম এর মান দেওয়া আছে 5 কেজি, আর আমাদের টেম্পারেচার দেওয়া আছে -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 কেজি বরফকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত করতে। তাহলে আমাদের বের করতে হবে মোট তাপ HT, টোটাল হিট ইজ ইকুয়াল টু হোয়াট, আমরা এটা বের করব। তাহলে আমরা লিখে নিই উই নো আমরা জানি HT বা মোট তাপ ইজ ইকুয়াল টু, আমাদের প্রথম ধাপের জন্য কোন সূত্র অ্যাপ্লাই করব? অনুভূত তাপ, যেহেতু তাপমাত্রার পরিবর্তন আছে, ms del T। দ্বিতীয় ধাপের জন্য আমাদের 0 থেকে 0, এখানে আমাদের ml অর্থাৎ সুপ্ত তাপের সূত্র অ্যাপ্লাই হবে। তৃতীয় ধাপ 0 থেকে 100 ডিগ্রি, যেহেতু তাপমাত্রার পরিবর্তন আছে, বস্তুর গঠনের কোনো পরিবর্তন নেই, এই ক্ষেত্রে আমরা ms del T অর্থাৎ অনুভূত তাপের সূত্র অ্যাপ্লাই করব। চতুর্থ ধাপ হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প, অর্থাৎ যেহেতু বস্তুর তাপমাত্রার কোনো পরিবর্তন নেই, গঠনের পরিবর্তন হচ্ছে, এই ক্ষেত্রে আমরা সুপ্ত তাপ বা লীন তাপ ব্যবহারের সূত্র অ্যাপ্লাই করব, ml। এখন আমরা এম আমাদের দেওয়া আছে কত? 5 কেজি। তাহলে এম এর মানটা বসাইলাম। প্রথম ধাপের ক্ষেত্রে 5 কেজি। এসটা হচ্ছে বরফের আপেক্ষিক তাপ, যেহেতু প্রথম ধাপে আমাদের বরফের কথা বলা আছে, -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করতে হবে। আমরা জানি বরফের আপেক্ষিক তাপ কত? 0.5 ইন্টু তাপমাত্রার পার্থক্য। তাপমাত্রার পার্থক্য আমাদের কত হবে? 0 মাইনাস আবার -10, আমাদের এইটি হচ্ছে তাপমাত্রার পার্থক্য প্লাস ml। এমটা হচ্ছে বরফের ভর হচ্ছে 5 কেজি ইন্টু বরফের, আমরা জানি সুপ্ততাপ দ্বিতীয় ধাপের জন্য বরফের সুপ্ততাপ 80 প্লাস আমাদের তৃতীয় ধাপের কথা, তৃতীয় ধাপের এম এর মান হচ্ছে 5, আর পানির ক্ষেত্রে আপেক্ষিক তাপ হচ্ছে 1 ইন্টু তাপমাত্রার পার্থক্য কত? 0 থেকে 100। তাহলে তাপমাত্রার পার্থক্য কত হবে? 100ই হবে, অর্থাৎ 100 থেকে যদি আমরা 0 বিয়োগ দিই তাহলে 100ই থাকবে, প্লাস ml। এম এর মান হচ্ছে 5 ইন্টু এল এর মান কত? বাষ্পীভবনের সুপ্ততাপ হচ্ছে 535 অথবা 537 বা 536, যাই হোক, অর্থাৎ 535 থেকে 540 এর মধ্যে ধরা হয়। আমরা এখানে 537 ব্যবহার করি, মাঝামাঝি একটা মান, আমরা এখানে ব্যবহার করব 537। ওকে। তাহলে এখন আমরা যদি এই মানটাকে ক্যালকুলেশন করি তাহলে আমাদের টোটাল যে মানটা দাঁড়াবে সেই মানটা আমরা কিসে পাবো? কিলো ক্যালোরিতে পাবো। এখন আমরা এই মানগুলো ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করার ক্ষেত্রে আমরা ধাপে ধাপে ক্যালকুলেশন করতে পারি, অর্থাৎ 5 ইন্টু হচ্ছে 0.5 ইন্টু হচ্ছে 10, অর্থাৎ আমাদের মানটা হবে 5 10 = 50, 50কে যদি আমরা 2 দ্বারা ভাগ করি তাহলে 25, 25। আমাদের প্রথম H1 পেয়েছি হচ্ছে 25 এত কিলো ক্যালোরি। দেন আমাদের দ্বিতীয় মানটা হবে 5 8 40 অর্থাৎ 400। দেন আমাদের তৃতীয় মানটা হবে হচ্ছে 500। দেন আমাদের চতুর্থ ধাপের এই মানটা যদি আমরা 5-এর সাথে আবার 537 গুণ করি তাহলে 5 ইন্টু 537 ইজ ইকুয়াল টু হচ্ছে আমাদের 2685 এত। এখন আমরা এই 4টি মান যোগ করব, তাহলে আমাদের মান হচ্ছে কত? 3610 এত কিলো ক্যালোরি। এখন যেহেতু আমাদের মান চেয়েছে কিলো ঝুলে, আমরা কি করব? 4.2 দ্বারা গুণ করব। 3610 ইন্টু হচ্ছে 4.2 সমান আমাদের এই মানটি হবে 15162 এত কিলো ঝুল। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। ঠিক আছে, আমরা এখানে লিখে দিতে পারি যেহেতু 1 কিলো ক্যালোরি সমান 4.2 কিলো ঝুল, আমরা এটি লিখে দিলাম যে আমরা জানি 1 কিলো ক্যালোরি সমান 4.2 জুল, আমরা কিলো জুলে কনভার্ট করে ফেললাম যে 15162 কিলো জুল। তাহলে অঙ্কটা আমরা কিভাবে সমাধান করেছি? আমরা
শর্টকাট পদ্ধতি আমরা জানি উইনো এইচটি বা মোট তাপ আপনারা এখানে বাংলায় লিখে নিতে পারেন যে মোট তাপ ইজ ইকুয়াল টু আপনারা শুরুতে কি করতে পারেন শুরুতে ধাপগুলো কয়টি হবে এই ধাপগুলো আমি যেভাবে এই যে একটা ফিগার তৈরি করেছি আপনারা শুরুতে এভাবে ফিগারটা তৈরি করে নিতে পারেন অথবা যদি আপনারা মুখে মুখে হিসাব করেন যে এখানে কয়টি ধাপ হবে এই ধাপগুলো আপনাদের মনে রাখতে পারেন বা মাথায় রাখতে পারেন সেই অনুসারে আপনারা সূত্রগুলো লিখতে পারেন। তাহলে প্রথম ধাপ হচ্ছে আমাদের -10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বরফে পরিণত করব। এখানে আমাদের অনুভূত তাপ অর্থাৎ এমএস ডেলটি এই সূত্র অ্যাপ্লাই করব। এবার 0 থেকে 0 আমাদের সুপ্ত তাপের সূত্র এমএল এ ব্যবহার করব। এবার 0 থেকে 100 এখানে আমাদের 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করার ক্ষেত্রে তৃতীয় ধাপের ক্ষেত্রে আমাদের এমএস ডেলটি এই সূত্র অ্যাপ্লাই করব এবং চতুর্থ ধাপ হচ্ছে কি আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বাষ্পে পরিণত করার ক্ষেত্রে সুপ্ত তাপের সূত্র এমএল ব্যবহার করব। আপনারা অঙ্ক করার জন্য যখন এই সূত্রগুলো ব্যবহার করবেন আপনারা দুই জায়গায় ব্রেক দিবেন, একটা হচ্ছে 0 ডিগ্রিতে আর একটা হচ্ছে 100 ডিগ্রিতে। অর্থাৎ 0 থেকে 0 এখানে আমাদের লিন তাপের সূত্র অ্যাপ্লাই হবে আর একটা হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প, এক্ষেত্রে আমাদের এমএল অর্থাৎ লিন তাপ বা সুপ্ত তাপের সূত্র অ্যাপ্লাই হবে। জাস্ট আপনারা এই 0 এবং 100 এই দুইটা জায়গার কথা মনে রাখবেন। একেবারে ডাইরেক্ট 0 থেকে আমাদের অন্য কোনো টেম্পারেচার নিয়ে যাওয়া যাবে না। 0 থেকে 0 এখানে একবার ব্রেক দিতে হবে এবং 100 থেকে ডাইরেক্ট আমরা অন্য কোনো টেম্পারেচার নিয়ে যেতে পারবো না। 100 থেকে 100 অর্থাৎ তরল থেকে বাষ্পীয় অথবা কঠিন থেকে তরল অর্থাৎ 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা বরফ থেকে 0 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এই যে বস্তুর গঠনের চেঞ্জ হচ্ছে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরল থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পে পরিণত হচ্ছে অর্থাৎ বস্তুর গঠন চেঞ্জ হচ্ছে। এই দুই জায়গায় আমাদের কি করতে হবে সুপ্ত তাপের সূত্র অ্যাপ্লাই করতে হবে। এতটুকু অবশ্যই আপনারা মনে রাখবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। দেন এখন আমরা আরেকটি অঙ্ক করব। আমাদের নেক্সট যে অঙ্কটি করব সেটি হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 85 গ্রাম পানির সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম বাষ্প মিশ্রিত করা হলো। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এখন দেখেন 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 85 গ্রাম পানির সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম বাষ্প মিশ্রিত করা হলো। মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে? এখন আমাদের পানির সাথে কি মিশানো হচ্ছে? বাষ্প মিশানো হচ্ছে, দুইটি আলাদা আলাদা। এখন পানি অর্থাৎ তরল অবস্থা আর হচ্ছে বাষ্প বায়বীয় অবস্থা। এখন এই দুইটা জিনিস অর্থাৎ দুইটা পদার্থ, যদিও পদার্থ একই পানি পানি কিন্তু অবস্থা হচ্ছে আলাদা আলাদা ভিন্ন অবস্থা। তাহলে পানির মধ্যে কি মিশানো হচ্ছে? বাষ্প মিশানো হচ্ছে। এখন মিশ্রণের চূড়ান্ত টেম্পারেচার কত হবে? এই যে দুইটা পদার্থ যখন মিশানো হবে বা মিশ্রিত করা হবে তখন আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? ক্যালোরিমিতির মূলনীতি অর্থাৎ গৃহীত তাপ সমান বর্জিত তাপ সূত্র অ্যাপ্লাই করব। এখন আপনারা দেখেন কে তাপ গ্রহণ করছে। 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আছে, আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প আছে। তাহলে এখানে পানির সাথে যদি আমরা বাষ্প মিশ্রিত করি তাহলে পানি তাপ গ্রহণ করবে আর বাষ্প কি হবে? তাপ বর্জন করবে। তাহলে আমরা এখানে লিখবো উইনো আমরা জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ। শুরুতে আমরা লিখে নিব যে গিভেন ডাটা কি কি আমাদের মান দেওয়া আছে। আমরা লিখে নিই যে আমাদের কি কি মানগুলো দেওয়া আছে। গিভেন ডাটা আমাদের দেওয়া আছে পানির ভর m1, আমরা পানির ভরটাকে m1 ধরলাম। পানির ভর m1 = দেওয়া আছে 85 গ্রাম। দেন আমাদের দেওয়া আছে হচ্ছে বাষ্পের ভর 5 গ্রাম। তাহলে আমরা লিখে নিই বাষ্পের ভরটাকে আমরা m2 প্রতীক দ্বারা চিহ্নিত করলাম। তাহলে m2 = 5 গ্রাম। আমাদের এই দুইটি মান দেওয়া আছে এবং পানির টেম্পারেচার দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, আমরা এটা লিখে নিতে পারি। আবার বাষ্পের টেম্পারেচার দেওয়া আছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার, এটাও আমরা লিখে নিতে পারি। এটা না লিখলেও হবে, কোনো সমস্যা নেই। তবে আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত হবে এটা লিখে নিতে হবে। ধরি আমরা এখানে লিখব ধরি মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা = আমরা এখানে ছোট হাতের টি ব্যবহার করলাম যে আমরা ধরি মিশ্রণের চূড়ান্ত টেম্পারেচার ছোট হাতের টি, অথবা এক্সও ধরে নিতে পারেন অথবা ওয়াই ধরে নিতে পারেন, কোনো সমস্যা নেই। তোমরা এখানে যা কিছু প্রতীক দ্বারা এই চূড়ান্ত তাপমাত্রাকে ধরে নিতে পারো, অর্থাৎ এক্স ব্যবহার করতে পারো, ওয়াই ব্যবহার করতে পারো বা টি ব্যবহার করতে পারো। ওকে, তাহলে উইনো আমরা জানি গৃহীত তাপ = বর্জিত তাপ।
এখন গৃহীত তাপ কে তাপ গ্রহণ করবে, পানি তাপ গ্রহণ করবে, আর বর্জন করবে কে, বাষ্প তাপ বর্জন করবে। তাহলে গৃহীত তাপের ক্ষেত্রে পানি তাপ গ্রহণ করবে। তাহলে পানি আছে কত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। এবং পানির যখন তাপ গ্রহণ করবে অবশ্যই এই যে এখানে যে টিটা আছে এই টিটা কি হবে, 25 ডিগ্রি থেকে ছোট হবে না বড় হবে বলেন তো? অবশ্যই এই টিটা 25 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার থেকে বড় হবে। এই জিনিসগুলো কিন্তু আপনার নিজেরই কল্পনা করে নিতে হবে, প্রশ্নে কিন্তু বলা থাকবে না। আমি যদি পানির মধ্যে বাষ্প মিশাই তাহলে পানির টেম্পারেচার বৃদ্ধি পাবে অবশ্যই। তাহলে সেই ক্ষেত্রে পানির প্রাথমিক যে টেম্পারেচারটা দেওয়া থাকবে তার থেকে আমরা যে পরবর্তীতে যে চূড়ান্ত টেম্পারেচারটা পাবো সেই টেম্পারেচারটা অবশ্যই বেশি, যেহেতু পানির তাপমাত্রাটা কি করছে, গ্রহণ করছে। তাহলে গৃহীত তাপ, আমরা গৃহীত তাপের ক্ষেত্রে এখানে সূত্র অ্যাপ্লাই করব কি, এমএস ডেল টি, ওকে, ইজ ইকুয়াল টু বর্জিত তাপ। বর্জিত তাপের ক্ষেত্রে আমরা সূত্র অ্যাপ্লাই করব কি, যেহেতু আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম কি আসে, বাষ্প আছে। দেখেন তাহলে আমাদের এখানে কিন্তু চিন্তা করার বিষয়, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম বাষ্প। আমি যদি আপনাদের একটু এই বাষ্পের ক্ষেত্রে ফিগার তৈরি করি, দেখেন এই অঙ্কটার যদি একটা ফিগার তৈরি করি আমি, ফিগারটা যেমন আমাদের দেওয়া আছে কি 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, এই পানিটাকে আমাদের বাষ্পের সাথে মিশাতে হবে, যার মিশ্রণের চূড়ান্ত টেম্পারেচার হবে কত, টি ডিগ্রি সেন্টিগ্রেড। আমরা ধরে নিয়েছি টি ডিগ্রি সেন্টিগ্রেড এই মিশ্রণের চূড়ান্ত টেম্পারেচার হবে। এখন আমাদের দেওয়া আছে কি বাষ্প, এখন বাষ্প ডাইরেক্ট 100 ডিগ্রি থেকে তো টি ডিগ্রিতে আসবে না, কেননা বাষ্প আছে, তাহলে বাষ্প থেকে তরলে পরিণত হবে। এই ক্ষেত্রে 100 টু 100 অর্থাৎ এখানে একটা সুপ্ত তাপ আছে বাষ্পের ক্ষেত্রে, এই সুপ্ত তাপের ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে ব্রেক দিতে হবে। আমাদের ডাইরেক্ট কি করতে হবে, ডাইরেক্ট আমাদের 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আসতে পারবো না, আমাদের শুরুতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করে নিতে হবে বাষ্পটাকে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার যে বাষ্প আছে এই বাষ্পটাকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার তরলে পরিণত করতে হবে। তরলে পরিণত করার পরে আমাদের 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত হবে, এবং 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে। এই ক্ষেত্রে আমাদের বর্জিত তাপের ক্ষেত্রে ধাপ হবে কয়টা, 2টা। কেন, এখানে যেহেতু আমাদের 100 টু 100 যেহেতু বাষ্পের কথা বলা আছে, ডাইরেক্ট আমি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে পানিতে পরিণত করতে পারবো না যতক্ষণ পর্যন্ত না 100 ডিগ্রি থেকে আবার 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত না করি। আমরা প্রত্যেকটা অঙ্ক করার ক্ষেত্রে 0-তে একবার ব্রেক দেবো এবং 100-তে 100 অর্থাৎ 100-এ একবার ব্রেক দিতে হবে। যেহেতু এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি যদি বলা থাকতো, আমাদের ডাইরেক্ট একবারে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি থেকে আমাদের টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে পারতাম, যেহেতু এখানে বস্তুর গঠন সেম অর্থাৎ তরল তরল, কিন্তু যেহেতু এখানে বাষ্পের কথা বলা আছে অর্থাৎ গঠন ভিন্ন, আমাদের বায়বীয় পদার্থ থেকে তরল পদার্থে পরিণত করতে হবে। যার কারণে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে শুরুতে আমাদের কি করে নিতে হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করে নিতে হবে। এই কারণে আমাদের প্রথমে এমএল, আমাদের দ্বিতীয় ক্ষেত্রে যে সূত্রটা অ্যাপ্লাই করব বর্জিত তাপের ক্ষেত্রে, প্রথমে আমাদের এমএল ব্যবহার করব, দেন আমাদের পরবর্তীতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি এইবার টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে, অর্থাৎ এমএস ডেল টি। খুবই সহজ, ঠিক আছে, এবং চিন্তা করার বিষয় কিন্তু। তাহলে শুরুতে গৃহীত তাপ পানির ক্ষেত্রে, এখন পানি কতটুকু তাপ গ্রহণ করবে, দেখেন পানির ক্ষেত্রে আমাদের এমএস, তাহলে পানির ক্ষেত্রে পানির ভর দেওয়া আছে কত, 85 গ্রাম, এবং পানির আপেক্ষিক তাপ কত, পানির আপেক্ষিক তাপ হচ্ছে 1, এবং তাপমাত্রার পার্থক্য আমাদের কত হবে বলেন তো, পানি আমাদের দেওয়া আছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি, যাকে পরবর্তীতে বাষ্প মিশানোর ফলে তার টেম্পারেচার কত হবে, টি ডিগ্রি, তাহলে এখানে বড়কে টি বড়, তাহলে টি মাইনাস 25 ডিগ্রি হবে ইজ ইকুয়াল টু এমএল, তাহলে এমএল অর্থাৎ বাষ্পের ক্ষেত্রে বাষ্পের ভর ইন্টু বাষ্পের সুপ্ত তাপ, তাহলে বাষ্পের ভর কত, বাষ্পের ভর দেওয়া আছে 5 ইন্টু বাষ্পের সুপ্ত তাপ কত হবে, বাষ্পের সুপ্ত তাপ যেহেতু এখানে আমাদের দেওয়া নেই আমরা ধরে নেব 535 অথবা 536, আমরা 535 ধরে নিই, 535 535 বা 536 অথবা 537 আমরা যে কোনো একটা মান ধরে নিতে পারি, তবে আমরা ধরে নিয়েছি কত, 535 বাষ্পের সুপ্ত তাপ, তাহলে এখানে লিখে নিতে পারি ধরি বাষ্পের সুপ্ত তাপ ইজ ইকুয়াল টু কত, এল ইজ ইকুয়াল টু 535
35 এত ক্যালোরি পার গ্রাম কেলভিন। ওকে, দেন দেখুন আমরা ml এর মান ব্যবহার করেছি। দেন আমাদের পরবর্তী যে সূত্রটি আছে ms del t, এখানে mটা হচ্ছে কি, অর্থাৎ এখানে আমরা দিয়ে দিতে পারি এই প্রথমের ক্ষেত্রে আমাদের m1, এই মানটা হচ্ছে m2 আর এই মানটা হচ্ছে m2। যেহেতু প্রথমে হচ্ছে গৃহীত তাপ, পানির তাপ গ্রহণ করবে, এই কারণে আমাদের m1। আর দ্বিতীয় ক্ষেত্রে যে আমরা mটা ব্যবহার করেছি এটি হচ্ছে কি, বর্জিত তাপ, কে তাপমাত্রা বর্জন করবে, বাষ্প তাপমাত্রা বর্জন করবে বা তাপ বর্জন করবে, এই কারণে বাষ্পের ক্ষেত্রে আমরা m2 ব্যবহার করেছি, m2। তাহলে m2 এর ভর হচ্ছে 5 ইন্টু হচ্ছে, এখন কি হবে, এস এর মান কত হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে আমরা 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আগে পরিণত করে নিয়েছি। এখন আমাদের যে দ্বিতীয় ক্ষেত্রে আছে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে বাষ্পের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে আমাদের এস এর মান কত, 1, কিন্তু তাপমাত্রার পার্থক্য। এখন আমাদের তাপমাত্রার পার্থক্যর ক্ষেত্রে কি হবে, এখানে বাষ্প কোন অবস্থায় আছে, বাষ্পে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আছে, তাহলে 100 মাইনাস হচ্ছে টি। তাহলে এখানে আমাদের যেহেতু 100টা বড়, তাহলে 100 মাইনাস টি হবে। ওকে, এখন আমরা যদি এই মানগুলো ক্যালকুলেশন করি তাহলে আমাদের খুব সহজে এই জিনিসটা সমাধান করতে পারবো। তাহলে 85 ইন্টু হচ্ছে টি মাইনাস 25 সমান সমান, আমরা যদি 5-এর সাথে 535টাকে গুণ করে দিই তাহলে আমাদের এই মানটা কত পাচ্ছি, 5 ইন্টু 535 সমান সমান হচ্ছে 2675 এত, প্লাস হচ্ছে আমাদের 5 ইন্টু হচ্ছে 100 মাইনাস হচ্ছে কত, টি। এখন আমরা এটা ভেঙে সমাধান করতে পারি, অথবা ক্যালকুলেটরের মাধ্যমে আমরা সলভ ফাংশনের মাধ্যমে খুব সহজে সমাধান করতে পারি। আমরা ভেঙেই সমাধান করি। তাহলে এখানে যদি গুণ করে দিই 85t মাইনাস 25-এর সাথে যদি 85 গুণ করি তাহলে আমাদের মান হচ্ছে কত, 2125 ইজ ইকুয়াল টু 2675 প্লাস 100-এর সাথে 5 গুণ করলে 500 প্লাস মাইনাসে মাইনাস 5t। ওকে, এখন আমরা এই 5টাকে, অর্থাৎ 5টিকায় যেহেতু মাইনাস আছে আমরা এই পাশে নিয়ে আসি, তাহলে এটা প্লাস হলে কত হবে, এখানে আছে 85t আছে, আর এই 5টিকে যদি আমরা আমাদের বাম পাশে নিয়ে আসি তাহলে আমাদের এই 5টা যোগ হয়ে যাবে, অর্থাৎ মাইনাস আছে প্লাস হয়ে যাবে। তাহলে 85 আর হচ্ছে 5 সমান সমান 90 হবে। 90t ইজ ইকুয়াল টু, আমাদের এই মানটা যদি যোগ করি তাহলে কত হবে, আমরা যদি এখন এই 2675 এবং 500 যোগ করি তাহলে আমাদের মান হচ্ছে কত, 3175 প্লাস, আমরা যেহেতু এখানে 2125 এখানে মাইনাস আছে আমাদের বাম পক্ষে, এই বাম পক্ষের এই মানটাকে যদি রাইট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে কি হয়ে যাবে, চিহ্ন পরিবর্তন হবে, মাইনাস আছে প্লাস হয়ে যাবে, তাহলে এটার সাথে প্লাস হবে 2125। তাহলে আমাদের এটা টোটাল মানটা কত হচ্ছে, টোটাল মান হচ্ছে আমাদের 3175 প্লাস হচ্ছে 2125 সমান সমান হচ্ছে আমাদের মান 5300। দেন এখন আমাদের টি ইজ ইকুয়াল টু খুব সহজে লিখতে পারি 5300 ভাগ হচ্ছে কত, 90, এই 00 কাটা। দেন আমরা এখন এই মানটা ক্যালকুলেশন করলে আমরা টি ইজ ইকুয়াল টু কত পেয়েছি, টি ইজ ইকুয়াল টু পেয়েছি হচ্ছে 58.9 এত ডিগ্রি সেন্টিগ্রেড। সো এটি হচ্ছে আমাদের অ্যান্সার। সো আমরা মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা কত পেয়েছি, মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা পেয়েছি হচ্ছে 58.9 ডিগ্রি সেন্টিগ্রেড। আশা করি আপনারা অঙ্কটি বুঝতে পেরেছেন। যেহেতু এই অঙ্কের ক্ষেত্রে আমাদের তাপমাত্রা চেয়েছে, যার কারণে আমরা এই ক্যালোরি অথবা কিলো ক্যালোরি যে এককে থাকুক না কেন ওই এককের মাধ্যমে সমাধান করলে তাপমাত্রাটাকে আমরা সেন্টিগ্রেডেই পাবো, যেহেতু আমাদের অন্য অন্য তাপমাত্রা কি দেওয়া আছে, সেন্টিগ্রেডে দেওয়া আছে। ওকে, আমাদের পূর্বের অঙ্কগুলো মোট তাপ চেয়েছিল, সেই তাপের ক্ষেত্রে আমাদের বলা ছিল যে কিলো ঝুলে বের করো, এর কারণে আমরা কিলো ঝুলে বের করেছিলাম। যদি প্রশ্নে এমন বলা না থাকে যে কিলো ঝুলে অথবা কিলো ক্যালোরিতে বের না করার কথা, অর্থাৎ যদি বলা থাকে যে -20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 10 কেজি বরফকে 5 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত করতে মোট কত তাপের প্রয়োজন হবে, তখন আমরা ক্যালোরিতে বের করে রেখে দিতে পারি অথবা কিলো ক্যালোরিতে বের করে রেখে দিতে পারি, কোনো প্রবলেম হবে না। কিন্তু প্রশ্নে যদি নির্দিষ্ট করে বলা থাকে যে কিলো ঝুলে বের করো তাহলে আমাদের কিলো ঝুলেই বের করতে হবে, যদি বলা থাকে কিলো ক্যালোরিতেই বের করো তাহলে কিলো ক্যালোরিতেই বের করতে হবে। আর 3 নাম্বার যে অঙ্কটি আমরা করলাম, এই অঙ্কটি যেহেতু বলা আছে যে পানির মধ্যে আমাদের কি মিশাতে হবে, বাষ্প মিশাতে হবে,
যার কারণে আমরা কি করেছি, গৃহীত তাপ সমান বর্জিত তাপ অর্থাৎ ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে অঙ্কটি সমাধান করেছি। এখন আপনারা নিজেরাই চিন্তা করেন, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 85 গ্রাম পানির মধ্যে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার 5 গ্রাম বাষ্প মিশানো হয়, তাহলে মিশ্রণের তাপমাত্রা কি হবে? এই যে পানির টেম্পারেচার প্রাথমিক অবস্থায় যা ছিল তার থেকে অবশ্যই বাড়বে, যেহেতু বাষ্পটা গরম 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় আছে। এই কারণে গৃহীত তাপ সমান বর্জিত তাপ। তাপকে গ্রহণ করবে, পানি গ্রহণ করবে, তাহলে পানি কি হবে, 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা থেকে সে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে যাবে, যেহেতু আমরা ধরে নিয়েছি মিশ্রণের চূড়ান্ত টেম্পারেচার কত, টি ডিগ্রি সেন্টিগ্রেড। যার কারণে এই পানি কি করেছে, যে অনুভূত তাপ গ্রহণ করে সে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 25 থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় চলে গেছে। এই কারণে যেহেতু 25 থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাটা বড়, যার কারণে আমরা পার্থক্যের ক্ষেত্রে T-25 লিখেছি। এবং বর্জিত তাপের ক্ষেত্রে এখানে কে তাপ বর্জন করবে, যার তাপমাত্রা বেশি সেই বর্জন করবে। তাহলে তাপমাত্রা কার বেশি, বাষ্পের তাপমাত্রা বেশি, এই কারণে বাষ্প তাপ কি করবে, বর্জন করবে। যেহেতু এখানে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প দেওয়া আছে, তাহলে ডাইরেক্ট 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্প তো ডাইরেক্ট আমাদের কি হতে পারে না, টি ডিগ্রি অর্থাৎ নির্দিষ্ট কোনো টেম্পারেচারের পানিতে পরিণত হতে পারে না, যতক্ষণ পর্যন্ত না সে 100 থেকে 100 একবার ব্রেক না দিবে, অথবা 0 থেকে 0-তে একবার ব্রেক না দিবে। আপনারা সবসময় যে কোনো অঙ্কের ক্ষেত্রে 0-তে একবার ব্রেক দিতেই হবে আমাদের, এবং 100-তে একবার ব্রেক দিতেই হবে যদি বাষ্পের কথা বলা থাকে। যদি এখানে যদি বলা থাকতো যে পানি মিশানো হচ্ছে, অর্থাৎ 25 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার কিছু পরিমাণ পানির সাথে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি অর্থাৎ তরল মিশানো হচ্ছে, যেহেতু বস্তু গঠন একই থাকতো, তাহলে আমরা কিন্তু 100-তে ব্রেক না দিলেই হতো, অর্থাৎ ডাইরেক্ট 100 থেকে টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় নিয়ে আসতে পারতাম। যেহেতু এখানে বাষ্পের কথা বলা আছে, যার কারণে বাষ্প কি করতে হবে, বাষ্পকে ভাঙতে হবে, অর্থাৎ 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে আগে পরিণত করে নিতে হবে। তারপরে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিকে আবার কি করব আমরা, টি ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে, যেহেতু দুই পদার্থ মিশানোই হচ্ছে। এই কারণে আমরা বর্জিত তাপের ক্ষেত্রে শুরুতে আমরা লিখেছি কি ml, অর্থাৎ বাষ্পকে আমরা শুরুতে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে ভেঙে নিয়েছি, যার কারণে বাষ্পের ভর হচ্ছে 5 গ্রাম, এবং বাষ্পের সুপ্ত তাপ আমরা কত ধরে নিয়েছি, 535 ধরে নিয়েছি। যদি প্রশ্নে বলা থাকে 537, অর্থাৎ প্রশ্নে যে মানটা দেয়া থাকবে যদি উল্লেখ করা থাকতো প্রশ্নে, তাহলে আমরা ওই মানটাই এখানে ব্যবহার করতাম। যেহেতু এখানে মান ব্যবহার করার কথা প্রশ্নে নির্দিষ্ট উল্লেখ নেই, যার কারণে আমরা জানি বাষ্পের সুপ্ত তাপ ধরা হয় কত, 535 থেকে 540 এর মধ্যে ধরা হয়। আপনারা এই 535 থেকে 540 এর মধ্যে যে কোনো একটা মান আপনারা ধরতে পারেন, অর্থাৎ 535ও ধরতে পারেন, 537ও ধরতে পারেন, বা 539ও ধরতে পারেন, কোনো প্রবলেম হবে না। দেন পরবর্তী যে ধাপটা আমরা লিখেছি বর্জিত তাপের ক্ষেত্রে, সেটি হচ্ছে কি 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার বাষ্পকে আমরা তো 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পানিতে পরিণত করে নিয়েছি। এরপরে কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানি আবার কি হবে, 100 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার পানিতে পরিণত হবে। এই ক্ষেত্রে অবশ্যই আমাদের তাপমাত্রা কোনটা বড় হবে, 100 ডিগ্রি বড় হবে, যার কারণে আমরা এখানে সূত্র অ্যাপ্লাই করেছি ms ডেল টি। এখানে m2 এর মান হচ্ছে 5, আর s এর মান হচ্ছে, যেহেতু পানির আপেক্ষিক তাপ 1 এবং তাপমাত্রার পার্থক্য 100 - t। এই টোটাল এই ফর্মুলাটা আমরা ক্যালকুলেশন করে টোটাল আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা T = পেয়েছি কত, 58.9 ডিগ্রি সেন্টিগ্রেড। এটি হচ্ছে আমাদের অ্যান্সার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এই ছিল হচ্ছে আমাদের এই আজকের ক্লাসের এই ক্যালোরিমিতি সম্পর্কে যে প্রবলেমগুলো, সেই প্রবলেমগুলোর সমাধান। আমাদের এই দুই পদ্ধতির অঙ্কগুলো আমাদের আসতে পারে। এক হচ্ছে আমাদের ডাইরেক্ট তাপ বের করতে হতে পারে, অথবা আমাদের মিশ্রণের চূড়ান্ত তাপমাত্রা বের করার জন্য কোনো প্রবলেম থাকতে পারে। তবে আমাদের 1 নাম্বার এবং 2 নাম্বার যে প্রবলেমটা আমরা সমাধান করেছি, আমাদের এই দুইটি পদ্ধতির যে কোনো একটা পদ্ধতির অঙ্ক আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা মিড পরীক্ষায় থাকার সম্ভাবনা বেশি। এবং লাস্টে যে আমরা 3 নাম্বার যে অঙ্কটি সমাধান করেছি ক্যালোরিমিতির মূলনীতির সাহায্যে, এই অঙ্কটি আসার সম্ভাবনা খুবই কম। তারপরও আমরা অঙ্কটি সমাধান করেছি, এবং আমরা এই দুই পদ্ধতির যে কোনো একটি অঙ্ক আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা অথবা মিড পরীক্ষায় পাবো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই দুইটি পদ্ধতি যদি মনোযোগ সহকারে দেখেন, আপনারা অন্য অঙ্কগুলো সমাধান করতে পারবেন। এই ছিল আজকের ক্লাসে, এবং আগামী ক্লাসে আমরা এই থার্মোডাইনামিক্সের নতুন কোনো অধ্যায় নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুস্থ সুন্দর রাখুক। আসসালামু আলাইকুম এবং সবাইকে ধন্যবাদ।